আমরা যে ঘরের মেঝে, বাথরুম ইত্যাদি পরিষ্কার করি যে যৌগ, যাকে ফিনাইল বলি, সেটা কোন যৌগ থেকে তৈরি হয় জানো? সাপ তাড়ানো হয় যে যৌগটা দিয়ে, তাকে ফেনল বলে বা কার্বলিক অ্যাসিড। সেই যৌগটাই বা কী করে তৈরি করা হয়? আজকের ক্লাসে আমরা এই ফিনাইল, ফেনল এই যৌগগুলোরই প্রস্তুতি দেখব। ফেনল জাতীয় যৌগগুলির প্রথমে আমরা নামকরণ দেখব। নামকরণ, আর এই নামকরণ দেখতে গেলে অ্যারোমেটিক যৌগের যে অর্থ প্যারা মেটা পজিশনগুলো আছে, সেই পজিশনগুলো একটু দেখে নিব। যেমন ওয়ানের সাপেক্ষে এই জায়গাটাকে বলা হয় অর্থ পজিশন, সংক্ষেপে ও দিয়ে লেখা হয়। এই জায়গাটাকে বলা হয় মেটা পজিশন, এম। আর এই জায়গাটাকে বলা হয় প্যারা পজিশন, যাকে সংক্ষেপে পি দিয়ে প্রকাশ করা হয়। বেনজিন বলের সাথে যদি সরাসরি OH গ্রুপ যুক্ত থাকে তবে তাকে ফেনল বলে। এই যৌগটারই প্রস্তুতি আমরা আজকে পড়ব। কিন্তু ফেনল জাতীয় কিছু যৌগের আমরা একটু নামকরণ দেখে নিব। মনে রাখবে, ফেনল জাতক যারা ফেনল জাতক, তাদের নামকরণ করার ক্ষেত্রে যে অন্য যে গ্রুপটা থাকে, সেই অন্য গ্রুপটার OH-এর 1 নম্বর দিতে হয়। মানে তারপর অন্য যে গ্রুপটা প্রতিস্থাপক যাতে বলা হয়, অন্য গ্রুপের নম্বর প্রদান করতে হয়, নম্বর প্রদান। তারপরে অন্য গ্রুপের নম্বর সহ অন্য গ্রুপের নম্বর প্লাস নাম, শেষে ফেনল দিয়ে শেষ হবে, তারপরে ফেনল। আমরা এইভাবে নামকরণগুলো করে থাকি। উদাহরণ হিসাবে যদি আমরা দেখো এই যৌগটার নাম কী হবে তাহলে? এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা মিথাইল প্রতিস্থাপক, তাহলে নাম হবে 2-মিথাইল ফেনল। আমরা যদি আরেকটা যৌগ দেখি, ফেনল Cl, 1 2 3 4, নাম হবে 4-ক্লোরোফেনল। এইভাবে ফেনল জাতকগুলোর নামকরণ করার সময় OH-টাকে 1 নম্বর ধরে অন্য গ্রুপটার নাম্বারিং করে সেই গ্রুপের নামের সাথে ফেনল কথাটা জুড়ে দিতে হয়। স্পেশালি মনে রাখবে যে ফেনলের সাথে যদি অন্য মিথাইল গ্রুপ যুক্ত থাকে, OH-এর সঙ্গে CH3 গ্রুপ থাকলে তাদের ক্রেশল বলা হয়, তাদের ক্রেশল বলে। যেমন OH আছে, CH3, এর নাম অর্থ ক্রেশল। ঠিক একই রকমভাবে প্যারা ক্রেশল, মেটা ক্রেশল বলা হয়। আমরা ফেনলের যে দুটো একাধিক যদি OH গ্রুপ থাকে, একাধিক OH গ্রুপ থাকলে সেক্ষেত্রে OH-এর নম্বর প্লাস ডাইল ট্রাইল বল, আর তার আগে বেনজিন কথাটা জুড়ে দিতে হয়। যেমন এই যৌগটার নাম 1 2, তাহলে বেনজিন জুড়ে দিব, বেনজিন। তারপরে 1 নম্বর 2 নম্বরে আছে 1 2 ডাইল। এর প্রচলিত নাম, এগুলো ইউপেক পদ্ধতিতে নাম বলছি। যেমন এর যে প্রচলিত নাম ক্যাটেকল। আবার আমরা যদি দেখি, এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে এর নাম হবে, নিজেরাই বলতে পারবে, বেনজিন। এটা 1, এটা 3, 1 3 ডাইল। এবং এর নাম, প্রচলিত নাম হলো রিসার্সল। এইভাবে আমরা ফেনল জাতীয় যৌগগুলোর নামকরণ করে থাকি। আমরা এবার ফেনলের প্রস্তুতি পড়ব। ফেনলের প্রস্তুতি
এবং ভীষণ ইম্পর্ট্যান্ট একটা যৌগ। এর প্রস্তুতি ধর্ম সবগুলো খুব ভালো করে পড়তে হয়। আমরা ফেনলের প্রস্তুতির প্রথম পদ্ধতি দেখব বেনজিন থেকে। বেনজিন থেকে আমরা ধাপে ধাপে ফেনল তৈরি করতে পারি। যেমন বেনজিনের সাথে ধূমায়মান সালফুরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো হয়। ধূমায়মান সালফুরিক অ্যাসিড তৈরি হবে বেনজিন সালফোনিক অ্যাসিড। বেনজিন সালফোনিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, কঠিন সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটালে তৈরি হবে সোডিয়াম বেনজিন সালফোনেট। এই সোডিয়াম বেনজিন সালফোনেটকে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দিয়ে উত্তপ্ত করা হয় তাহলে তৈরি হবে সোডিয়াম ফেনেট। সোডিয়াম একে যদি লঘু অ্যাসিড দিয়ে আর্দ্র বিশ্লেষণ করা হয় তাহলে তৈরি হবে ফেনল। এভাবে আমরা বেনজিন থেকে ফেনল তৈরি করতে পারি। প্রথম পদ্ধতি ফেনল প্রস্তুতি, বেনজিন থেকে ফেনল। মনে রাখবে বেনজিনের সাথে ধূমায়মান সালফুরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটালে বেনজিন সালফোনিক অ্যাসিড, সোডিয়াম বেনজিন সালফোনেট, তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বিক্রিয়া ঘটালে সোডিয়াম ফেনেট। এই যৌগটার নাম খুব ভালো করে মনে রাখবে। বিভিন্ন সময় এই যৌগটা কিন্তু আসবে বিভিন্ন ধাপে। এর নাম হলো সোডিয়াম ফেনেট। একে লঘু অ্যাসিড দিয়ে আর্দ্র বিশ্লেষণ করলে আমরা ফেনল পাই। ফেনল খুব ইম্পর্ট্যান্ট একটা যৌগ, মনে রাখবে। যেটা বললাম, ফেনলকে বিভিন্ন যৌগের সাথে যুক্ত করে ফিনাইল হিসাবে ঘরের মেঝে বাথরুম পরিষ্কার করা হয়। আবার ফেনলের রাসায়নিক নাম কার্বলিক অ্যাসিড, যেটা অ্যান্টিসেপটিক ধর্ম আছে। ফেনল ত্বকে পড়লে ক্ষতের সৃষ্টি করে। সাপ এই ফেনলের গন্ধ সহ্য করতে পারে না বলে সাপ তাড়াতে আমরা ফেনল ব্যবহার করি। আজকে আমরা এই ফেনলেরই 2 নম্বর প্রস্তুতি দেখব। 2 নম্বর প্রস্তুতি অ্যানিলিন থেকে। অ্যানিলিন থেকে ফেনল প্রস্তুতি। অ্যানিলিনে যদি আমরা ডায়োজো বিক্রিয়া করি NaNO2 প্লাস H2SO4 0 থেকে 5 ডিগ্রি সি, এই যৌগটা অ্যানিলিন। অ্যানিলিন তৈরি হবে বেনজিন ডায়োজোনিয়াম সালফেট। বেনজিন ডায়োজোনিয়াম সালফেট। আর একে যদি লঘু অ্যাসিড দিয়ে আর্দ্র বিশ্লেষণ করা হয় তাহলে তৈরি হবে ফেনল। এইভাবে অ্যানিলিন থেকে আমরা ফেনল তৈরি করতে পারি। আমরা 3 নম্বর পদ্ধতির কথা যদি ভাবি, সোডিয়াম স্যালিসাইলেট থেকে। সোডিয়াম স্যালিসাইলেট থেকেও আমরা ফেনল তৈরি করতে পারি। ফলে বিভিন্ন জায়গা থেকে আমরা ফেনলের প্রস্তুতিগুলো দেখছি। সোডিয়াম স্যালিসাইলেট, স্যালিসাইলিক অ্যাসিডের সোডিয়াম লবণ, এটা হলো সোডিয়াম স্যালিসাইলেট। এই সোডিয়াম স্যালিসাইলেটকে যদি সোডা লাইমের তাপ দেওয়া যায়, সোডা লাইম ক্যালসিয়াম অক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণকে বলা হয় সোডা লাইম। মনে রাখবে, একে তাপ যদি দেওয়া যায় তাহলে ডিকার্বক্সিলেশন হবে, CO2 বেরিয়ে যাবে, সোডিয়াম ফেনেট হবে। আর একে লঘু অ্যাসিড দিয়ে আর্দ্র বিশ্লেষণ করলেই আমরা ফেনল পাবো। লঘু অ্যাসিড দিয়ে আর্দ্র বিশ্লেষণ করলে ফেনল পাওয়া যাবে। আর এই যৌগটার নাম সোডিয়াম স্যালিসাইলেট, নামের সাথে সংকেত আছে এবং এটাকে খেয়াল রাখবে। আমরা এভাবে ফেনলের 3য় প্রস্তুতি দেখলাম। আমরা ফেনলের যদি পরের প্রস্তুতির কথা বলি, 4 নম্বর পদ্ধতিতে ফেনল প্রস্তুতি গ্রিগনার্ড বিকারক থেকে। গ্রিগনার্ড বিকারক থেকে আমরা ফেনল তৈরি করতে পারি। আমরা দেখেছি গ্রিগনার্ড বিকারকের সংকেত RMgX। ফেনলের প্রস্তুতিতে আমরা দেখেছি। আমরা এখানে যেহেতু অ্যারোমেটিক যৌগ তৈরি করব, ফলে গ্রিগনার্ড বিকারক হিসাবে ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড নিব। ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড আয়োডাইড, এই যৌগগুলো নিব। এর নাম হলো ফিনাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। ফিনাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড যদি এর সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া ঘটানো যায় তাহলে একটা যুত যৌগ তৈরি হবে, OMgI। আর এই যুত যৌগটাকে যদি লঘু অ্যাসিড দিয়ে আর্দ্র বিশ্লেষণ করা হয় তাহলে আমরা ফেনল পেয়ে যাব। ফলে খুব সহজে বিভিন্ন পদ্ধতিতে আমরা এই ফেনল তৈরি করতে পারি।
আমরা পরের কথা যদি বলি, পরের পদ্ধতি আমরা বাণিজ্যিকভাবে ফেনল তৈরি করি। ফলে গ্রিগনার বিকারক থেকে ফেনল হলো বাণিজ্যিকভাবে ফেনল তৈরি করা হয়। বাণিজ্যিক পদ্ধতি, বাণিজ্যিক পদ্ধতি যেখানে ডাউ পদ্ধতি বলে একটা পদ্ধতি আছে, মনে রাখবে ডাউ পদ্ধতি। এবং এই ডাউ পদ্ধতিতে আমরা ফেনল তৈরি করি ক্লোরোবেনজিন থেকে। এই যৌগটার নাম ক্লোরোবেনজিন। এবং ক্লোরোবেনজিনের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটানো হয়, তাপচাপ প্রয়োগ করা যায় প্রায় 350 ডিগ্রি সি, 300 এটিএম চাপ, তাহলে সোডিয়াম ফেনেট হবে। সোডিয়াম ফেনেট। আর একে লঘু অ্যাসিড দিয়ে আর্দ্র বিশ্লেষণ করলেই আমরা ফেনল পাবো। বাণিজ্যিকভাবে ক্লোরোবেনজিন থেকে ডাউ পদ্ধতিতে আমরা ফেনল প্রস্তুত করি। এটাকে ডাউ পদ্ধতি বলা হয়, বাণিজ্যিক পদ্ধতি ফেনল প্রস্তুতির। ক্লোরোবেনজিন থেকে আমরা ফেনল তৈরি করতে পারি। আমরা আর একটা পদ্ধতি আছে যেখানে আমরা কিউমিন থেকে ফেনল তৈরি করতে পারি, এবং খুব ইম্পর্টেন্ট পদ্ধতি, খুব ভালো করে মনে রাখবে। কিউমিন থেকে, কিউমিন থেকে ফেনল প্রস্তুতি। এবং কিউমিনের সংকেত CH3 এই যৌগটার নাম কিউমিন। এবং এই কিউমিন থেকে আমরা ফেনল তৈরি করি। প্রথমে একে জারিত করা হয়, ফলে উৎপন্ন হবে কিউমিন হাইড্রোপারঅক্সাইড। কিউমিন হাইড্রোপারঅক্সাইড। এবং একে যদি লঘু সালফুরিক অ্যাসিড দিয়ে আর্দ্র বিশ্লেষণ করা যায়, লঘু সালফুরিক অ্যাসিড দিয়ে যদি আর্দ্র বিশ্লেষণ করা যায়, তাহলে তৈরি হবে ফেনল। এইখান থেকে এই যৌগটা কেটে একটা আলাদা যৌগ তৈরি হবে, আর এই যৌগটা এসে এখানে ফেনল তৈরি করবে। এবং উপজাত পদার্থ হিসাবে খুব ভালো করে মনে রাখবে যে উপজাত পদার্থ হিসাবে এই যৌগটা পাই, যাকে অ্যাসিটন বলা হয়। অ্যাসিটন। এভাবে আমরা কিউমিন থেকে ফেনল তৈরি করতে পারি, যেখানে উপজাত পদার্থ হিসাবে অ্যাসিটন পাওয়া যায়। এবং পরীক্ষায় এটা বরাবরই দেখা যায়। কিউমিন প্রস্তুতির নোটবুক দিয়ে মনে রাখবে যে কিউমিন আবার বেনজিন থেকে আমরা কিউমিন তৈরি করতে পারি। এই বেনজিন থেকে কিউমিন প্রস্তুতি, বেনজিন থেকে কিউমিন প্রস্তুতি যে বিক্রিয়াটাতে ঘটানো হয়, সে বিক্রিয়াটাকে ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়া বলে। ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়ায় আমরা বেনজিনের সাথে যদি প্রোপিনের বিক্রিয়া ঘটাই, CH3 CH দ্বিবন্ধন CH2 ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে, তাহলে কিউমিন পাওয়া যায়। এইভাবে আমরা বেনজিন থেকে ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়ায় আমরা কিউমিন তৈরি করতে পারি। ফলে ফেনল খুব ইম্পর্ট্যান্ট একটা যৌগ, যাকে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পদ্ধতিতে তৈরি করতে পারি। যেমন বেনজিন থেকে তৈরি করা যায়, অ্যানিলিন থেকে, সোডিয়াম স্যালিসাইলেট, ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়ায় কিউমিন তৈরি করার পর কিউমিন থেকে, ডাউ পদ্ধতিতে অ্যানিলিন, আমরা ক্লোরোবেনজিন থেকে ফেনল তৈরি করতে পারি। কোশ্চেন নম্বর 1, গাঢ় সালফুরিক অ্যাসিডের সঙ্গে নিচের কোনটার বিক্রিয়া ঘটালে ইথাইল অ্যাসিটেট উৎপন্ন হবে? গাঢ় সালফুরিক অ্যাসিডের সঙ্গে নিচের কোন যৌগটার বিক্রিয়া ঘটালে ইথাইল অ্যাসিটেট উৎপন্ন হবে? অ্যাসিটন, অ্যাসিটালডিহাইড, ফর্মিক অ্যাসিড, না অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে? উত্তরটা তৈরি করবে। অ্যালকোহলের ভৌত ধর্ম। আমরা এবার অ্যালকোহলগুলোর ভৌত ধর্ম পড়ব। অ্যালকোহলের ভৌত ধর্ম মনে রাখবে যে ছোট ছোট যে অ্যালকোহলগুলো আছে, যাদের আণবিক গুরুত্ব কম, ছোট অ্যালকোহলগুলো এরা গন্ধযুক্ত, এরা বিশিষ্ট গন্ধযুক্ত হয়, বর্ণহীন এবং প্রশম তরল হয়। আবার যে সমস্ত অ্যালকোহলের আণবিক গুরুত্ব বড় অ্যালকোহলযুক্ত আণবিক গুরুত্ব
এরা বর্ণহীন, গন্ধহীন এবং প্রশম মোমের মতো কঠিন হয়, মোমের মতো কঠিন। ফলে ছোট ছোট অ্যালকোহল যাদের আণবিক গুরুত্ব কম, সেই অ্যালকোহলগুলো বিশিষ্ট গন্ধযুক্ত বর্ণহীন প্রশম তরল। আর আণবিক গুরুত্ব বেশি এরকম বড় বড় অ্যালকোহলগুলোর কিন্তু বর্ণহীন, গন্ধহীন এবং এরা প্রশম মোমের মতো কঠিন, মোমের মতো নরম। এরা অ্যালকোহলগুলোর আমরা যদি দ্রাব্যতার কথা ভাবি, দ্রাব্যতা, তো যাদের আণবিক গুরুত্ব কম মানে ছোট ছোট অ্যালকোহলগুলো, এই ছোট অ্যালকোহলগুলো জলে দ্রাব্য, কারণ এরা কি করে, জলের সঙ্গে হাইড্রোজেন বন্ধন তৈরি করে, জলের সঙ্গে এইচ বন্ধন গঠন করে। ফলে মনে রাখবে, যাদের আণবিক গুরুত্ব কম তারা জলের সঙ্গে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারায় জলে এরা দ্রাব্য। কিন্তু আকারে বড়, অর্থাৎ যত ছোট থেকে আণবিক গুরুত্ব বাড়তে থাকবে, যত ছোট থেকে আণবিক গুরুত্ব বাড়তে থাকবে তত তাদের জল বিকর্ষী আর গ্রুপ এর প্রাধান্য বাড়তে থাকে, প্রাধান্য বৃদ্ধি পায়, ফলে দ্রাব্যতা হ্রাস পায়, দ্রাব্যতা হ্রাস পায়। অ্যালকোহলের আমরা যদি দেখি, অ্যালকোহলের যে সাধারণ সংকেত ROH, এই অংশটা জল বিকর্ষী, আর এই অংশটা জল আকর্ষী। ফলে জল বিকর্ষী অংশটা যদি প্রাধান্য যত বাড়বে জলের দ্রাব্যতা তত হ্রাস পাবে। ছোট থেকে ধীরে ধীরে আণবিক গুরুত্ব যত বাড়তে থাকে জল বিকর্ষী হাইড্রোকার্বনের প্রাধান্য তত বাড়তে থাকে, বলে জলের দ্রাব্যতা হ্রাস পায়। আমরা যদি জলের দ্রাব্যতার ক্ষেত্রে আইসোমারগুলোর কথা ভাবি, আইসোমার যদি হয় অর্থাৎ আণবিক সংকেত একই আইসোমারগুলো, সেক্ষেত্রে শাখা যত বাড়বে শাখা বৃদ্ধি পাবে, যত শাখা বৃদ্ধির সঙ্গে দ্রাব্যতা বৃদ্ধি পাবে, দ্রাব্যতা বৃদ্ধি পায়। কেন? কারণ শাখা যত বৃদ্ধি পাবে ওই আর গ্রুপের প্রাধান্য তত হ্রাস পায়, প্রাধান্য হ্রাস পায়। আবার আমরা দেখব OH গ্রুপের সংখ্যার উপরও দ্রাব্যতা নির্ভর করে। OH-এর সংখ্যা বৃদ্ধির সঙ্গে দ্রাব্যতা বৃদ্ধি পায়, দ্রাব্যতা বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায় বলো তো? অধিক পরিমাণে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, অধিক পরিমাণে এইচ বন্ধন গঠন। সুতরাং অ্যালকোহলগুলোর জলের দ্রাব্যতার কথাটা যদি আমরা বিবেচনা করি তো মনে রাখবে, যাদের আণবিক গুরুত্ব কম তারা হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে সহজে জলে দ্রবীভূত হতে পারে। কিন্তু আণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে যে হাইড্রোকার্বনের অংশটা আছে, আর গ্রুপ আছে, এই আর গ্রুপের প্রাধান্য কিন্তু বাড়তে থাকে। আর আর গ্রুপটা হলো জল বিকর্ষী, ফলে আণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে জলের দ্রাব্যতা হ্রাস পায়। আবার আমরা যদি দেখি শাখার সংখ্যা যত বৃদ্ধি পাবে তত এদের আর গ্রুপের প্রাধান্য হ্রাস পায়, বলে জলের দ্রাব্যতা বাড়তে থাকে। OH-এর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে জলের দ্রাব্যতা বাড়তে থাকে, কারণ OH-এর সংখ্যা যত বৃদ্ধি পাবে ও তত অধিক পরিমাণে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। আমরা স্ফুটনাঙ্কের কথাটা যদি বলি, অ্যালকোহলগুলোর স্ফুটনাঙ্ক, তো মনে রাখবে আণবিক গুরুত্ব, সম আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকেন বা ইথার অপেক্ষা অ্যালকোহলের স্ফুটনাঙ্ক বেশি, স্ফুটনাঙ্ক বেশি। কেন? কারণ এরা এইচ বন্ধন গঠন করে, অ্যালকেন বা ইথার এইচ বন্ধন তৈরি করতে পারে না। ফলে আমরা জানি যে ইথানলের স্ফুটনাঙ্ক ডাইমিথাইল ইথার অপেক্ষা অনেক বেশি হয়। যদিও এদের আণবিক গুরুত্ব সমান, কিন্তু এর স্ফুটনাঙ্ক বেশি আর এর স্ফুটনাঙ্ক কম। কারণ ইথানল হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, ইথার হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না।
স্ফুটনাঙ্ক মনে রাখবে আণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে, অর্থাৎ অ্যালকেনগুলো যত ছোট থেকে বড়র দিকে যাবে তত স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, কারণ স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাওয়ার কারণ হলো লন্ডন বলের বৃদ্ধি। লন্ডন বল বৃদ্ধি পায়, ফলে আমরা যদি অ্যালকোহলগুলোর স্ফুটনাঙ্কের কথা ভাবি, সমাণবিক গুরুত্ব বিশিষ্ট ইথার বা অ্যালকেন অপেক্ষা অ্যালকোহলের স্ফুটনাঙ্ক বেশি হয়, কারণ অ্যালকোহলগুলো হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। আবার আমরা দেখব অ্যালকোহলগুলোর আণবিক গুরুত্ব যত বাড়তে থাকবে স্ফুটনাঙ্কের তত বৃদ্ধি ঘটবে, কারণ লন্ডন বলের বৃদ্ধি ঘটে। আইসোমারগুলোর কথা যদি বলি, আইসোমারের ক্ষেত্রে শাখা যত বৃদ্ধি পাবে, শাখার সংখ্যা যত বৃদ্ধি পাবে, শাখা বৃদ্ধি পেলে স্ফুটনাঙ্ক হ্রাস পাবে। কেন স্ফুটনাঙ্ক হ্রাস পায়? কারণ ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল হ্রাস পায়। ভ্যান ডার ওয়ালস বল হ্রাস পায়। আবার ওএইচের সংখ্যা যত বাড়বে, ওএইচের সংখ্যা, ওএইচ গ্রুপের সংখ্যা যত বাড়তে থাকবে, সংখ্যা যত বৃদ্ধি পাবে স্ফুটনাঙ্ক তত বৃদ্ধি পায়। স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাওয়ার কারণ হলো অণুগুলো অধিক সংযোজন ঘটে। অধিক সংযোজন ঘটে। সুতরাং অ্যালকোহলের স্ফুটনাঙ্কের একটা সাধারণ ধারণা, আণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে অ্যালকোহলগুলোর স্ফুটনাঙ্ক বাড়তে থাকে, কারণ লন্ডন বলের মান বৃদ্ধি পায়। সমাণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকেন বা ইথার অপেক্ষা অ্যালকোহলগুলোর স্ফুটনাঙ্ক বেশি, কারণ ওই যৌগগুলো হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না, আর অ্যালকোহলের অণুগুলো হাইড্রোজেন বন্ধন দ্বারা সংযোজিত অবস্থায় থাকে। যেমন ডাইমিথাইল ইথারের তুলনায় ইথানলের স্ফুটনাঙ্ক অনেক বেশি। আবার ওএইচের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে অধিক পরিমাণে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে বলে স্ফুটনাঙ্কের মান বাড়তে থাকে। কোশ্চেন নম্বর 2, নিচের কোনটার আম্লিক ধর্ম সর্বাধিক? বিভিন্ন ডিগ্রি অ্যালকোহল দেখতে পাচ্ছি, কোনটার আম্লিক ধর্ম সর্বাধিক? এ, বি, সি না ডি? এই 2 নম্বর প্রশ্নের উত্তর তৈরি করবে নিচের 4টার মধ্যে কোনটার আম্লিক ধর্ম সর্বাধিক। অ্যালকোহলের রাসায়নিক বিক্রিয়া। বিভিন্ন ধরনের বিক্রিয়ায় অ্যালকোহল অংশগ্রহণ করে। আমরা অ্যালকোহলের বিভিন্ন বিক্রিয়াগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে সহজে যাতে মনে রাখতে পারি সেই চেষ্টাটাই করব। অ্যালকোহলের সমগ্র বিক্রিয়াগুলোকে আমরা 3টা ভাগে ভাগ করি। আমরা দেখব যেমন অ্যালকোহলের ওএইচের হাইড্রোজেন অংশগ্রহণ করে এরকম কিছু বিক্রিয়া আছে, যেখানে ধাতুর সঙ্গে অ্যাসিডের সঙ্গে কার্বক্সিলিক অ্যাসিড, সেই সঙ্গে অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইডের সঙ্গে, এই সমস্ত বিক্রিয়ায় কিন্তু অ্যালকোহলের ওএইচের হাইড্রোজেন অংশগ্রহণ করে। যেমন গ্রিগনার বিকারকের সঙ্গে এই সমস্ত পদার্থের সঙ্গে অ্যালকোহলের বিক্রিয়া, অ্যালকোহলের ওএইচের হাইড্রোজেন অংশগ্রহণ করে। আমরা একটা একটা করে বিক্রিয়া দেখব। যেমন ধাতুর সঙ্গে, ধাতু সোডিয়াম হতে পারে, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি ধাতুর সঙ্গে অ্যালকোহলের বিক্রিয়া। মনে রাখবে ধাতুর সঙ্গে যদি অ্যালকোহলের বিক্রিয়া ঘটানো হয় তাহলে বুঝতেই পারছি ওএইচের হাইড্রোজেন অংশগ্রহণ করবে, ফলে সোডিয়ামটা এসে ঢুকে যাবে আর হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, ফলে সোডিয়াম ইথক্সাইড, এই ধরনের ইথক্সাইড জাতীয় অক্সাইড জাতীয় যৌগ তৈরি হবে, সেই সঙ্গে হাইড্রোজেন উৎপন্ন হবে। এটা হলো ইথানল এবং সোডিয়াম ইথক্সাইড। সোডিয়াম ইথক্সাইড উৎপন্ন হবে। তো ধাতুর সঙ্গে কাজেই প্রথম বিক্রিয়া আমরা পড়লাম অ্যালকোহলের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করব। যার প্রথম ভাগ হলো অ্যালকোহলের ওএইচের হাইড্রোজেন অংশগ্রহণ করে এরকম বিক্রিয়াগুলো, যেমন ধাতুর সঙ্গে অ্যাসিডের সঙ্গে, অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসিড অ্যানহাইড্রাইডের সঙ্গে, অ্যাসিডের কার্বক্সিলিক অ্যাসিড বোঝাচ্ছে এখানে, গ্রিগনার বিকারকের সঙ্গে, এটা গ্রিগনার বিকারক, গ্রিগনার বিকারকের সাধারণ সংকেত। ফলে এদের সাথে বিক্রিয়াগুলো এই ওএইচের হাইড্রোজেন অংশগ্রহণ করবে। আমরা 2 নম্বর বিক্রিয়া দেখব অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে,
কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে, এবং কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়াটার ক্ষেত্রে মনে রাখবে যে গাঢ় সালফুরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটানো হয়। গাঢ় সালফুরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটে এবং এক্ষেত্রে এস্টার উৎপন্ন হয়। এস্টার উৎপন্ন হয়, যেমন অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিটিক অ্যাসিডের সাথে যদি অ্যালকোহলের বিক্রিয়া ঘটানো হয়, অ্যালকোহল অণুটাকে ঘুরিয়ে লিখলাম, তাহলে এক্ষেত্রে গাঢ় সালফুরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি বিক্রিয়াটা ঘটানো যায়, গাঢ় সালফুরিক অ্যাসিড, তাহলে এক্ষেত্রে অ্যালকোহলের হাইড্রোজেনটা অংশগ্রহণ করবে এবং এখানে জলের অণুর অপসারণ হবে। এই পার্টটা এই পার্টের সঙ্গে যুক্ত হয়ে যাবে, ফলে তৈরি হবে CH3 COO C2H5, এর নাম ইথাইল অ্যাসিটেট। ইথাইল অ্যাসিটেট এস্টার, ইথাইল অ্যাসিটেট, এটা অ্যাসিটিক অ্যাসিড। ফলে অ্যাসিডের সঙ্গে যদি অ্যাসিডের সঙ্গে এই অ্যালকোহলের বিক্রিয়া ঘটালে সেক্ষেত্রে এস্টার উৎপন্ন হবে, অ্যালকোহলের ওইচের হাইড্রোজেনটা অংশগ্রহণ করে। আমরা 2 নম্বর বিক্রিয়া দেখব। 2 নম্বর বিক্রিয়া অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসিড অ্যানহাইড্রাইডের সঙ্গে 3 নম্বর বিক্রিয়া অ্যাসিড ক্লোরাইড, যেমন অ্যাসিটাইল ক্লোরাইডের সঙ্গে CH3COCl এর সঙ্গে, এক্ষেত্রেও কিন্তু এস্টার উৎপন্ন হবে, এস্টার গঠন হয়। এস্টার গঠন হয় এবং পিরিডিনের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটানো হয়। পিরিডিনের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটে, পিরিডিনের উপস্থিতিতে। ফলে তৃতীয় ক্যাটাগরির বিক্রিয়া অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসিড অ্যানহাইড্রাইড। আমার তৃতীয় ক্যাটাগরির বিক্রিয়াটা 2 ভাগে ভাগ করব, যেমন CH3COCl এর সাথে যদি অ্যালকোহলের বিক্রিয়া ঘটানো হয়, পিরিডিনের উপস্থিতিতে অ্যালকোহলের হাইড্রোজেন অংশগ্রহণ করবে এবং এই সেল বেরিয়ে যাবে, ফলে তৈরি হবে CH3COO C2H5, আবার ইথাইল অ্যাসিটেট উৎপন্ন হবে, এস্টার ইথাইল অ্যাসিটেট। ফলে মনে রাখবে, খুব সহজে মনে রাখা যায় বিক্রিয়াগুলো। আমরা ক্যাটাগরিতে যদি ভাগ করে করে বিক্রিয়াগুলো মনে রাখার চেষ্টা করি, তাহলে মনে রাখা কিন্তু অনেক সহজ হয়। এর নাম অ্যাসিটাইল ক্লোরাইড। ফলে অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে যদি ইথানলের বিক্রিয়া ঘটানো যায়, তাহলে ইথাইল অ্যাসিটেট এস্টার উৎপন্ন হয়। এখানে অ্যালকোহলের ওইচের হাইড্রোজেন অংশগ্রহণ করে। আমার 2 নম্বর বিক্রিয়া যদি দেখি অ্যাসিড অ্যানহাইড্রাইডের সঙ্গে CH3CO, অ্যাসিড অ্যানহাইড্রাইডের সঙ্গে এক্ষেত্রেও এস্টার উৎপন্ন হবে। মনে রাখবে, এক্ষেত্রে এস্টার উৎপন্ন হবে প্লাস অ্যাসিড উৎপন্ন হবে। 2টো যৌগই এখানে মনে রাখতে হয়, উৎপন্ন হয়। যেমন CH3CO অ্যাসিড অ্যানহাইড্রাইডকে একটু ভেঙে দেখালাম। এর সাথে যদি আমি ফেনলের অ্যালকোহলের বিক্রিয়া ঘটাই পিরিডিনের উপস্থিতিতে, তাহলে এক্ষেত্রে মনে রাখবে এই পার্টটা একটা যুক্ত হবে আর এই পার্টটা এর সাথে যুক্ত হবে। ফলে দেখতে পাচ্ছি 2টো যৌগ তৈরি হচ্ছে। আগে এটা লিখছি CH3COO CH3, আর একটা পার্ট হবে CH3COOH। ফলে 2টো যৌগ তৈরি হবে। এক্ষেত্রে 2টো যৌগকেই মনে রাখতে হয়। এই যৌগটা, যেমন এই যৌগটা হবে নাম ইথাইল অ্যাসিটেট, এস্টার ইথাইল অ্যাসিটেট, আর এই যৌগটার নাম হলো অ্যাসিটিক অ্যাসিড। ফলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসিড অ্যানহাইড্রাইডের সাথে যদি অ্যালকোহলের বিক্রিয়া ঘটাই, তাহলে অ্যালকোহলের ওইচের হাইড্রোজেন অংশগ্রহণ করে। আমরা গ্রিগনার বিকারকের সাথে যদি বিক্রিয়া দেখি, গ্রিগনার বিকারকের সাথে অ্যালকোহলের বিক্রিয়া, 4র্থ ক্যাটাগরির বিক্রিয়া গ্রিগনার বিকারকের সঙ্গে। গ্রিগনার বিকারের সঙ্গে বিক্রিয়া ঘটালে মনে রাখবে হাইড্রোকার্বন তৈরি হবে, হাইড্রোকার্বন গঠন। যেমন C2H5OH
ইথানলের সাথে যদি আমি গ্রিগনার বিকারক মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড বা আয়োডাইডের বিক্রিয়া ঘটাই শুষ্ক ইথার মাধ্যমে, তাহলে এই যে OH এর হাইড্রোজেন অংশগ্রহণ করবে। আগে বলেছি এই ক্যাটাগরি বিক্রিয়াগুলো আমরা পড়ছি, এবং OH এর হাইড্রোজেন CH3 সঙ্গে যুক্ত হয়, CH4 মিথেন তৈরি করবে, মিথেন গঠন হবে, এবং সেই সঙ্গে অন্য যৌগটাও পাওয়া যাবে। এইভাবে আমরা যদি দেখি যে অ্যালকোহলের সাথে গ্রিগনার বিকারকের বিক্রিয়া ঘটানো যায়, তাহলে হাইড্রোকার্বন তৈরি হয়। গ্রিগনার বিকারকের R গ্রুপটা অ্যালকোহলের OH এর হাইড্রোজেনটার সাথে যুক্ত হয়, হাইড্রোকার্বন তৈরি করবে। কিউমিন থেকে ফেনল প্রস্তুতিতে উপজাত পদার্থ হিসাবে কি পাওয়া যায়? প্রোপানন, ইথানল, অ্যাসিটিক অ্যাসিড না ডাইইথাইল ইথার? কিউমিন থেকে ফেনল প্রস্তুতিতে নিচের কোনটাকে উপজাত পদার্থ হিসাবে পাওয়া যায়? OH এর সংখ্যা নির্ণয়। কোন একটা অ্যালকোহলে OH এর সংখ্যা কিভাবে আমরা নির্ণয় করতে পারি? OH এর সংখ্যা নির্ণয় আমরা করব, এবং অ্যাসিটাইলেশন বিক্রিয়াটার মাধ্যমে আমরা অ্যাসিটাইলেশন বিক্রিয়া দ্বারা OH এর কোনো যৌগে OH এর সংখ্যা নির্ণয় করা হয়। আমরা যদি একটা অ্যালকোহলের ক্ষেত্রে দেখি, OH এর সাথে যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের বিক্রিয়া ঘটানো যায়, অ্যাসিড অ্যানহাইড্রাইডের বিক্রিয়া ঘটালে অ্যাসিটাইলেশন বিক্রিয়ার মাধ্যমে এই যৌগটা তৈরি হয়। এক্ষেত্রে আমরা যদি দেখি এটার ওজন 17 আর এই অংশটার ওজন হলো 59, ফলে অ্যাসিটাইলেশন বিক্রিয়ার মাধ্যমে আণবিক ওজনের বৃদ্ধি ঘটে 59, 17 = 42। একটা OH গ্রুপ যদি অ্যাসিটাইলেশন বিক্রিয়া অংশগ্রহণ করে, তাহলে আণবিক ওজন 42 বৃদ্ধি পায়। আমরা যদি উদাহরণ দেখি যে দুটো OH যদি থাকে, দুটো OH অ্যাসিটাইলেশন বিক্রিয়া যদি ঘটানো যায়, তাহলে সেক্ষেত্রে CH3O CO CH3 CH2O CO CH3, এক্ষেত্রে আণবিক ওজন, এটার আণবিক ওজন 17 × 2, আবার এই পার্টটার আণবিক ওজন 59 × 2, ফলে দুটো OH গ্রুপ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আণবিক ওজন 42-এর দ্বিগুণ বৃদ্ধি পাবে। সুতরাং এই হিসাবটাকে সামনে রেখে আমরা OH এর সংখ্যা কিন্তু সহজে নির্ণয় করতে পারি। কাজে কোনো একটা যৌগে, অ্যালকোহলিক যৌগে OH এর সংখ্যা সমান আণবিক ওজনের বৃদ্ধি, বাই 42। আমরা এই হিসাবটা থেকে সহজে কোনো যৌগে অ্যালকোহলে আমরা OH এর সংখ্যা নির্ণয় করতে পারি। উদাহরণ হিসাবে আমি ধরে নিলাম, একটা অ্যালকোহলের অ্যাসিটাইলেশনে আণবিক ওজন 180 থেকে 390 হলো। OH এর সংখ্যা কত? পারবে হিসাব করতে? করো তো নিজেরাই। OH এর সংখ্যা কত? যেহেতু আণবিক ওজন 180 থেকে বৃদ্ধি পেয়ে 390 হলো, ফলে OH এর সংখ্যা সমান আণবিক ওজনের বৃদ্ধি। ফর্মুলা ফেলে দিব। আণবিক ওজনের বৃদ্ধি কত হলো? 390 - 180 বাই 42 সমান বাই 42 = 5, ফলে OH এর সংখ্যা হলো 5। এভাবে আমরা অ্যাসিটাইলেশন বিক্রিয়ার মাধ্যমে কোনো যৌগের মধ্যে OH এর সংখ্যা সহজে নির্ণয় করতে পারি। কোশ্চেন নম্বর 4, এই একটা অ্যালকোহল দেখতে পাচ্ছি। এই অ্যালকোহলের যদি নিরোধন ঘটানো যায়, তাহলে নিচের 4টা যৌগের মধ্যে কোনটা যৌগ মুখ্য পদার্থ হিসাবে উৎপন্ন হবে? অ্যালকোহলের নিরোধন ঘটালে গাঢ় সালফিউরিক অ্যাসিড 70 ডিগ্রি, তাহলে এই 4টা যৌগ মধ্যে কোনটা মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসাবে উৎপন্ন হবে? উত্তরটা তৈরি করবে। অ্যালকোহলের দ্বিতীয় ক্যাটাগরি OH বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই ক্যাটাগরি যেমন হ্যালোজেন অ্যাসিড HCl, HBr, HI এদের সঙ্গে বিক্রিয়া। দ্বিতীয় যেমন PCl5, PCl3,
বা SOCl2 বা PBr3 ইত্যাদি ইত্যাদি যৌগের সঙ্গে। তৃতীয় যৌগ যেমন অ্যামোনিয়ার সঙ্গে। এই সমস্ত যৌগের সঙ্গে অ্যালকোহলের যদি বিক্রিয়া ঘটানো যায় তাহলে সেক্ষেত্রে মনে রাখবে এই অ্যালকোহলের OH গ্রুপটা এই বিক্রিয়া এদের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে। যেমন প্রথম হ্যালোজেন অ্যাসিড HCl HBr বা HI এর সঙ্গে যদি বিক্রিয়া ঘটানো যায় তাহলে সেক্ষেত্রে বিক্রিয়াটা কীরকম হবে। অ্যালকোহল ইথানলকে নিলাম, ইথানলের সাথে যদি আমরা এদের মধ্যে যে কোনো একটাকে দেওয়া যায় HBr তাহলে OHটা অংশগ্রহণ করবে, OH বেরিয়ে যাবে আর ব্রোমিন এসে ঢুকে যাবে, আয়োডিন হলে আয়োডিন হবে, ফলে বিক্রিয়াটার ক্ষেত্রে এই যৌগটা উৎপন্ন হবে, সেই সঙ্গে জল উৎপন্ন হবে। তো অর্গানিক কেমিস্ট্রিতে অতিরিক্ত যৌগটা লিখলে হবে না লিখলে হবে, ফলে ইথাইল ব্রোমাইড উৎপন্ন হলো, ইথাইল ব্রোমাইড। ইথানলের সাথে বিক্রিয়া ঘটালে ইথাইল ব্রোমাইড হবে। আমরা দ্বিতীয় ক্যাটাগরি বিক্রিয়া তাহলে মনে রাখবে প্রথম ক্যাটাগরি বিক্রিয়া হ্যালোজেন অ্যাসিডগুলোর সাথে অ্যালকোহলের বিক্রিয়া ঘটালে OH গ্রুপটা এই বিক্রিয়া অংশগ্রহণ করে। আমরা দ্বিতীয় ক্যাটাগরি বিক্রিয়া যদি দেখি PCl5 PCl3 PBr3 ইত্যাদির সাথে যদি অ্যালকোহলের বিক্রিয়া ঘটানো যায় তাহলে সেক্ষেত্রে অ্যালকোহলের যদি যে কোনো একটার সাথে যদি বিক্রিয়া ঘটানো যায়, অ্যালকোহলের সাথে যদি আমরা PCl5 এর বিক্রিয়া ঘটাই তাহলে OH অংশগ্রহণ করবে এবং এখানে এসে Cl ঢুকে যাবে, ফলে C2H5Cl, সেই সঙ্গে POCl3 HCl উৎপন্ন হয় এবং এটা তরল বলে এর সঙ্গে মিশে থাকে বলে অনেকটা অশুদ্ধ পাওয়া যায়, অতটা বিশুদ্ধ নয়। কিন্তু আমরা যদি কি করি SOCl2 ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে অনেক বিশুদ্ধ অ্যালকোহল পাওয়া যায়। বিক্রিয়া ঘটালে এখানে এসে Cl ঢুকে যাবে এবং C2H5Cl প্লাস সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় প্লাস HCl গ্যাস উৎপন্ন হয় এবং এরা গ্যাসীয় পদার্থ হয়, এরা কিন্তু উড়ে যায়, ফলে যে অ্যালকিল হ্যালাইডটা আমরা পাই সেটা প্রায় বিশুদ্ধ। সে কারণে অ্যালকোহল থেকে অ্যালকিল হ্যালাইড প্রস্তুতিতে PCl5 বা PCl3-র তুলনায় SOCl2 ব্যবহার করা অনেক সুবিধা। আমরা তৃতীয় ক্যাটাগরির বিক্রিয়া যদি দেখি অ্যামোনিয়া, অ্যামোনিয়ার সাথে যদি অ্যালকোহলের বিক্রিয়া ঘটানো যায় অ্যামোনিয়ার সঙ্গে তাহলে সেক্ষেত্রে অ্যামিন উৎপন্ন হবে। অ্যালকোহলের সাথে যদি অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটানো যায়, অ্যালুমিনার উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটানো হয় প্রায় 250 ডিগ্রি সির মতো, তাহলে OH গ্রুপটা বেরিয়ে যাবে আর এখান থেকে NH2 গ্রুপ এসে ঢুকে যাবে, ফলে আমরা অ্যামিন পাবো, অ্যামিন পাবো, ইথাইল অ্যামিন। ফলে অ্যালকোহলের সাথে যদি অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটানো যায় তাহলে OH গ্রুপটা NH2 গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় এবং আমরা প্রাইমারি অ্যামিন পাই। যেমন ইথানলের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটালে ইথাইল অ্যামিন তৈরি হয়। এই বিক্রিয়াগুলোকে আমরা দ্বিতীয় ক্যাটাগরির বিক্রিয়া বলি, যেখানে অ্যালকোহলের OH গ্রুপটা অংশগ্রহণ করে। আমরা তৃতীয় ক্যাটাগরিতে চলে যাব, যেখানে সমগ্র অংশটাই বিক্রিয়া অংশগ্রহণ করে, অ্যালকোহলের সমগ্র অংশটাই গোটা অণুটাই বিক্রিয়া অংশগ্রহণ করে, গোটা অণুটাই অংশগ্রহণ করে। এরকম বিক্রিয়াগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করি, যেমন নিরুদন, জারণ এবং ডিহাইড্রোজেনেশন। এই তৃতীয় ক্যাটাগরির বিক্রিয়া এবং বিক্রিয়াগুলো ইম্পর্টেন্ট, মনে রাখার চেষ্টা করবে এই বিক্রিয়াগুলোকে। প্রথমে আমরা নিরুদন নিয়ে কথা বলবো। নিরুদন বিক্রিয়াগুলোতে H2O-র অপসারণ ঘটে, জলের অপসারণ ঘটে এবং এই অ্যালকোহলের নিরুদন বিক্রিয়াগুলো গাঢ় সালফুরিক অ্যাসিড তাপ বা অ্যালুমিনা তাপ দিয়ে বিক্রিয়াগুলো ঘটানো হয় এবং এক্ষেত্রে নিরুদন দুরকম হয়, নিরুদন দুই প্রকারের হয়। অন্তঃঅণু, ফলে মনে রাখবেন নিরুদন কথাটার মানে জলের অণু অপসারণ হবে এবং নিরুদন দুরকম হয়, অন্তঃঅণু নিরুদন এবং আন্তঃঅণু নিরুদন হয়। গাঢ় সালফুরিক অ্যাসিড বা অ্যালুমিনার উপস্থিতিতে নিরুদন বিক্রিয়াটা ঘটানো হয়। আমরা অন্তঃঅণু নিরুদন দেখব, মনে রাখবে অন্তঃঅণু নিরুদন। এক্ষেত্রে একটি অণু থেকে যদি জলের অণু অপসারণ ঘটে তাহলে সেই নিরুদনটাকে বলা হয় অন্তঃঅণু নিরুদন।
একটি অণু থেকেই জলের অণুর অপসারণ হবে। আর বিক্রিয়াটা গাঢ় সালফুরিক অ্যাসিড প্রায় 160 থেকে 180 ডিগ্রি সিতে ঘটানো হয় এবং এক্ষেত্রে অ্যালকিন উৎপন্ন হয়, দ্বিবন্ধনওয়ালা যৌগ উৎপন্ন হয়, অ্যালকিন উৎপন্ন হয়, যেমন ইথানল। এই ইথানলকে যদি অন্ত অণু নিরোধন ঘটানো হয়, গাঢ় সালফুরিক অ্যাসিড, গাঢ় H2SO4 প্রায় 160 থেকে 180 ডিগ্রি সি, তাহলে একটা অণু থেকে OH তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন নিয়ে চলে যাবে এবং পাশের কার্বন থেকে যখন হাইড্রোজেন নিয়ে চলে যাবে তখন সেই দুটো কার্বনের মধ্যে দ্বিবন্ধন তৈরি হবে। ফলে এটা হলো অন্ত অণু নিরোধনের উদাহরণ। এবং অন্ত অণু নিরোধনে যেমন ইথিলিন তৈরি হলো, ফলে নিরোধন দু রকম হয়, অন্ত অণু এবং আন্ত অণু। সেই সঙ্গে মনে রাখবে যদি OH একাধিক অপশন থাকতে পারে, যেমন CH3 CH CH CH3 OH, তাহলে এক্ষেত্রে দুদিক থেকেই OHটা হাইড্রোজেন নিতে পারে। কোন দিক থেকে নিবে? সেজন্য মনে রাখবে যে সেই দিক থেকে নিবে যেদিকে হাইড্রোজেনের সংখ্যা কম থাকে, ফলে যৌগটা OH এই দিক থেকে নিবে। অধিক যৌগ যেটা তৈরি হবে সেটা অধিক প্রতিস্থাপিত হাইড্রোকার্বনটা তৈরি হয়, ফলে যে অধিক পরিমাণে মেজর যে প্রোডাক্টটা হবে, অধিক পরিমাণে যে যৌগটা হবে সেই যৌগটা এটা হবে 2-প্রোপিন। এটাকে বলা হবে অন্তঃনিরোধন। কাজেই অ্যালকোহলের নিরোধন খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, যেখানে গাঢ় সালফুরিক অ্যাসিডের উপস্থিতিতে ঘটানো হয়। নিরোধন দু রকম হয় এবং অন্তঃঅণু নিরোধনে আমরা অ্যালকিন পাই। আমরা যদি আন্তঃঅণু নিরোধনের কথা ভাবি, আন্তঃঅণু নিরোধন, সেক্ষেত্রে দুটি অণু থেকে জলের অণুর অপসারণ ঘটে। আন্তঃঅণু নিরোধন, এক্ষেত্রে দুটি অণু থেকে জলের অণুর অপসারণ ঘটে। এবং এক্ষেত্রে বিক্রিয়াটা গাঢ় সালফুরিক অ্যাসিড আর 140 ডিগ্রি সিতে ঘটে এবং ইথার উৎপন্ন হয়। ফলে আন্তঃঅণু নিরোধনে দুটা অণু থেকে জলের অণুর অপসারণের মাধ্যমে ইথার তৈরি হয়। যেমন দেখো CH3 CH2OH প্লাস HO C2H5। এক্ষেত্রে আমরা যদি C2H5, তো এক্ষেত্রে জলের অণুর অপসারণ হবে, দুটো অণু থেকে জলের অণু বেরিয়ে যাবে। এই পার্টটার সঙ্গে এই পার্টটা যদি যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে ইথার গঠন হবে। এটা হলো আন্তঃঅণু নিরোধনের উদাহরণ। গাঢ় সালফুরিক অ্যাসিডের উপস্থিতিতে এই বিক্রিয়াটা ঘটানো হয় 140 ডিগ্রি সিতে। ফলে উষ্ণতাটা একটা ফ্যাক্টর। উষ্ণতাটা দেখে আমরা বলতে পারি অন্তঃঅণু নিরোধন হবে না আন্তঃঅণু নিরোধন হবে। এটা হলো অ্যালকোহলের নিরোধন বিক্রিয়া। কাজে অ্যালকোহলের নিরোধনে মনে রাখবে দু রকম হয়, অন্তঃঅণু যেখানে অ্যালকিন উৎপন্ন হয় আর আন্তঃঅণু যেখানে ইথার উৎপন্ন হয়। আমরা অ্যালকোহলে বা জারণ পড়ব, মনে রাখবে অ্যালকোহলের জারণ, আর জারণের ক্ষেত্রে যে সমস্ত জারক পদার্থ ব্যবহৃত হয় সেই জারক পদার্থগুলো হলো যেমন পটাশিয়াম সোডিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড, অথবা পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড। এই কম্বিনেশনগুলো জারক হিসাবে ব্যবহার করা হয়। KMnO4 সেটা ক্ষারীয় হতে পারে, আম্লিকও হতে পারে, ক্ষারীয় আমলিক। এদেরকে জারক হিসাবে ব্যবহার করে আমরা অ্যালকোহলকে জারিত করি। লঘু HNO3 এদেরকে জারক হিসাবে ব্যবহার করা হয় এবং অ্যালকোহলের জারণে কী উৎপন্ন হবে সেটা কিন্তু তার ডিগ্রির উপর নির্ভর করে। ফলে আমরা যদি প্রাইমারি হয়, অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকোহল যদি হয়, মনে রাখবে 1 ডিগ্রি অ্যালকোহল মানে প্রাইমারি অ্যালকোহল। প্রাইমারি অ্যালকোহলের জারণ যদি বলি তাহলে সেক্ষেত্রে দুটো ধাপে বিক্রিয়াটা ঘটবে, প্রথম ধাপ যেটা হবে সেটা অ্যালডিহাইড তৈরি হবে, আর দ্বিতীয় ধাপে যেটা সেটা অ্যালডিহাইড থেকে অ্যাসিড তৈরি হবে।
সুতরাং প্রাইমারি অ্যালকোহলকে যদি জারিত করা যায় তাহলে প্রথম ধাপে অ্যালডিহাইড তৈরি হবে এবং দ্বিতীয় ধাপে অ্যালডিহাইড থেকে অ্যাসিড তৈরি হবে, কার্বন সংখ্যা একই থাকবে। আমরা উদাহরণ হিসাবে যদি দেখি, যেমন CH3 CH2OH, এদের মধ্যে যে কোনো একটা জারক পদার্থ, আমি তো নাম উল্লেখ যদি না করি তাহলে যে কোনো একটাকে এরকম জার্মান অক্সিজেন দিয়ে লিখলে সেটা জারক বোঝাবে। ফলে এই জায়গাটা প্রথমে অ্যালডিহাইডে জারিত হবে CH3CHO। আবার একে যদি ফার্দার জারিত করা যায়, পুনরায় জারিত করা যায়, যত বিক্রিয়াটা এখানে থেমে থাকবে না, আবার অ্যালডিহাইড গ্রুপটা অ্যাসিডে জারিত হবে, ফলে শেষে অ্যাসিডে গিয়ে বিক্রিয়াটা শেষ হবে। সুতরাং প্রাইমারি অ্যালকোহলকে যদি জারিত করা যায় তাহলে প্রথম ধাপে অ্যালডিহাইড হবে এবং বিক্রিয়াটা অ্যাসিডে গিয়ে শেষ হবে, কার্বন সংখ্যা কিন্তু সেম থাকবে। আমরা এই বিক্রিয়াটাকে অ্যালডিহাইড এই ধাপটাতে আটকাতে পারি যদি বিকারকটাকে আমরা চেঞ্জ করে দিই। এই ধরনের জারক পদার্থ যদি ব্যবহার না করে আমরা পিসি যে একটা জারক পদার্থ আছে, পেরিডিয়াম ক্লোরোক্লোরাইড, এই জারক পদার্থতে যদি মিথিলিন ডাইক্লোরাইড মিডিয়ামে বিক্রিয়াটা ঘটায় তাহলে সেই বিক্রিয়াটা কিন্তু অ্যালডিহাইড এই ধাপে বিক্রিয়াটা আটকে যাবে। ফলে প্রাইমারি অ্যালকোহলের জারণের ক্ষেত্রে মনে রাখবে জারক পদার্থের উপর নির্ভর করবে কোন যৌগ তৈরি হবে। আমরা যদি সেকেন্ডারি অ্যালকোহলের কথা ভাবি, সেকেন্ডারি অ্যালকোহলের জারণের কথা যদি বলি তাহলে মনে রাখবে সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যালকোহল, সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যালকোহলের জারণের ক্ষেত্রে প্রথমে অ্যালডিহাইড কিটোনে জারিত হবে, কিটোন থেকে অ্যাসিডে জারিত হবে। এক্ষেত্রে কার্বন সংখ্যা হ্রাস পাবে। উদাহরণ যেমন CH3CH3OH, একে যদি যে কোনো একটা পদার্থ দিয়ে জারিত করা যায় তাহলে মনে রাখবে প্রথমে কিটোন তৈরি হবে, এই গ্রুপটা CO গ্রুপে পরিণত হবে, ফলে CH3CO CH3। আবার একে আর একবার জারিত হবে এবং শেষে এখানে কেটে গিয়ে কম কার্বনযুক্ত অ্যাসিড তৈরি হবে, CH3COOH, এই অ্যাসিটিক অ্যাসিড। ফলে এটা প্রোপানল বা প্রোপান-টুয়ল এবং প্রোপান-টুয়ল কি এটা 2 ডিগ্রি অ্যালকোহল, একে যদি জারিত করা যায় তাহলে অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হবে, কার্বন সংখ্যা হ্রাস পায় অ্যাসিটিক অ্যাসিড। এক্ষেত্রে এই যে আর গ্রুপ দুটো যদি ছোট বড় হয়, এই আর গ্রুপ দুটো দেখতে পাচ্ছি, এই একটা গ্রুপ এই একটা গ্রুপ, এই দুই দিকে সমান, কিন্তু এই গ্রুপ দুটো যদি ছোট বড় হয় তাহলে সেক্ষেত্রে প্রপফস নিয়ম বলে একটা নিয়ম আছে, পপফস নিয়ম অনুযায়ী কি বলছে যে ছোট আর গ্রুপের সাথে মনে রাখবে প্রপফস নিয়ম, ছোট এই যে হাত দুটো যদি ছোট বড় হয় আর গ্রুপ, তো ছোট আর গ্রুপের সাথে CO অংশ যুক্ত হবে, CO অংশ যুক্ত হয়, এটাকে প্রপফস নিয়ম বলে। ফলে হাত দুটো ছোট বড় হলে সেই COটা সেই দিকেই চলে যাবে যেদিকে হাতটা ছোট আছে। এ হলো সেকেন্ডারি। সুতরাং সেকেন্ডারি অ্যালকোহলে জারণের ফলে প্রথম ধাপে কিটোন তৈরি হয় এবং দ্বিতীয় ধাপে অ্যাসিড তৈরি হয়, কার্বন সংখ্যা হ্রাস পায়। আমরা যদি 3 ডিগ্রি অ্যালকোহলের কথা ভাবি, 3 ডিগ্রি অ্যালকোহল, তো মনে রাখবে 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকোহল, টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহলের জারণ কিন্তু সহজে ঘটানো যায় না, জারণ সহজে ঘটে না। কেন সহজে জারণ ঘটে না? কারণ 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে OH এর কার্বনে কোনো হাইড্রোজেন থাকে না, সেজন্য তীব্র জারক, এক্ষেত্রে তীব্র জারক দিয়ে জারিত করা হয়। 3 ডিগ্রি অ্যালকোহল ক্ষেত্রে তীব্র জারক, যেমন আমলিক, KMNO4, এই ধরনের জারক দিয়ে জারিত করা হয়। ফলে 3 ডিগ্রি অ্যালকোহলের ধাপগুলো প্রথমে নিরুদন হবে, অ্যালকিন তৈরি হবে, 3টা ধাপে বিক্রিয়াটা ঘটবে। 3 ডিগ্রি অ্যালকিন থেকে কিটোন তৈরি হবে এবং কিটোন থেকে শেষে অ্যাসিড তৈরি হবে, কার্বন সংখ্যা হ্রাস পাবে। 3টা ধাপে বিক্রিয়াটা ঘটবে, যেমন CH3 একটা 3 ডিগ্রি অ্যালকোহল, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, একে যদি আমরা জারিত করি প্রথম ধাপে OH তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন নিয়ে যাবে এবং অ্যালকিন তৈরি হবে, CH3 দ্বিবন্ধন CH2।
আবার যদি একে জারিত করা যায় তাহলে এই জায়গাটা কেটে গিয়ে কিটোন তৈরি হবে COCH3। আবার যদি ওকে জারিত করা যায় তাহলে কেটে গিয়ে অ্যাসিড তৈরি হবে, ফলে 3টা ধাপে বিক্রিয়াটা ঘটবে। এটা হলো টারশিয়ারি। সুতরাং মনে রাখবে টারশিয়ারি অ্যালকোহলে জারণ সহজে ঘটে না, যেহেতু OH যুক্ত কার্বনের সাথে কোনো হাইড্রোজেন থাকে না। তীব্র জারক ব্যবহার করে আমরা একে জারিত করতে পারি। প্রথম ধাপে অ্যালকিন তৈরি হবে, তারপরে ধাপে কিটোন, তারপরে ধাপে অ্যাসিড তৈরি হবে। আমরা শেষ বিক্রিয়া যদি অ্যালকোহলে দেখি ডিহাইড্রোজেনেশন। ডিহাইড্রোজেনেশন কথাটার মানে হলো হাইড্রোজেন অপসারণ, এবং এই বিক্রিয়াটা কপার আর 300 ডিগ্রি উষ্ণতায় ঘটানো হয়। যেমন ডিহাইড্রোজেনেশন, ডিহাইড্রোজেনেশন H2 অপসারণ, এবং বিক্রিয়াটা ঘটানো হয় কপার আর 300 ডিগ্রি সিতে। এবং কি উৎপন্ন হবে সেটা কিন্তু তার ডিগ্রির উপর নির্ভর করবে। যেমন প্রাইমারি অ্যালকোহল যদি হয়, প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহল যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব অ্যালডিহাইড উৎপন্ন হবে। 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে অ্যালডিহাইড উৎপন্ন হবে, অ্যালডিহাইড গঠন। যেমন CH3 CH2OH, একে যদি কপার আর 300 ডিগ্রি সি দেওয়া যায় তাহলে এই গ্রুপটা CHO গ্রুপে পরিণত হবে, CHO গ্রুপে পরিণত হবে, ফলে অ্যালডিহাইড পাওয়া যাবে। আমরা যদি সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে দেখি, সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে সেক্ষেত্রে কিটোন উৎপন্ন হবে। যেমন CH3 CH3 2 প্রোপানল, একে যদি কপার আর 300 ডিগ্রি সি দেওয়া যায় তাহলে CHOH গ্রুপটা CO গ্রুপ হবে এবং কিটোন উৎপন্ন হবে। এটার নাম অ্যাসিটোন, এটার নাম অ্যাসিটালডিহাইড। এই যৌগটার নাম 2 প্রোপানল বা প্রোপান 2অল। সুতরাং সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে কিটোন উৎপন্ন হয়। আমরা যদি টারশিয়ারি অ্যালকোহলের কথা ভাবি, টারশিয়ারি অ্যালকোহলে যেহেতু OH এর হাইড্রোজেন থাকে না, সেজন্য টারশিয়ারি অ্যালকোহলের ক্ষেত্রে নিরুদন হবে। টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কি হবে? নিরুদন হবে, এবং নিরুদনের ফলে অ্যালকিন উৎপন্ন হবে, অ্যালকিন। যেমন CH3 একটা টারশিয়ারি অ্যালকোহল নিলাম, টারশিয়ারি অ্যালকোহলকে যদি কপার আর 300 ডিগ্রি সি দেওয়া যায় তাহলে এক্ষেত্রে হাইড্রোজেনের অপসারণ হবে না, OH তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন নিয়ে জলের অণুর অপসারণ ঘটবে, এবং জলের অণুর অপসারণের মাধ্যমে তৈরি হবে অ্যালকিন। ফলে 3 ডিগ্রি অ্যালকোহলের ডিহাইড্রোজেনেশনে অ্যালকিন উৎপন্ন হয়। কোশ্চেন নম্বর 5, রেসোরসেনল যে আছে, রেসোরসেনল এর ইউপেক পদ্ধতিতে নাম কি? বেনজিন 1,2 ডাইল, 2 ক্লোরোফেনল, 3 মিথাইল ফেনল, না বেনজিন 1,2 ডাইল। রেসোরসেনলের ইউপেক পদ্ধতিতে 4টা নামের মধ্যে কোনটা নাম সঠিক? উত্তরটা তৈরি করবে। নিরুদন বিক্রিয়ার কৌশল। মনে রাখবে অর্গানিক কেমিস্ট্রিতে যে মেকানিজম বা কৌশলগুলো, সেই কৌশলগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট, এবং কৌশলগুলোর প্রত্যেকটা ধাপ নিখুঁত না হলে কিন্তু নম্বর পাওয়া যায় না। আমরা নিরুদন বিক্রিয়ার কৌশল দেখব, কিভাবে ধাপে ধাপে বিক্রিয়াগুলো ঘটে। 3টা ধাপে বিক্রিয়াটা ঘটে। প্রথম ধাপ যেখানে প্রোটনেশন ঘটে, CH3C, প্রত্যেকটা ধাপ কিন্তু মনে রাখবে নিখুঁত হওয়া চাই। এখান থেকে একটা প্রোটনেশন ঘটবে,
দ্বিতীয় ধাপে প্রথম ধাপে প্রোটনেশন ঘটলো এবং মনে রাখবে যে দ্বিতীয় ধাপে সে কার্বোক্যাটায়ন অর্থাৎ H2 অপসারণ ও কার্বোক্যাটায়ন গঠন। এই যৌগটাকে এখানে লিখতে হয় কৌশল লেখার সময়। এই জলের অণুর অপসারণ হবে এবং কার্বোক্যাটায়ন তৈরি হবে। জলের অণুর অপসারণ ঘটল। তৃতীয় ধাপে প্রোটন অপসারণ। এবার এই যৌগটাকে এখানে লিখতে হয়। এক্ষেত্রে মনে রাখবে এই হাইড্রোজেনে এখানে দ্বিবন্ধন তৈরি হবে এবং এই প্রোটনটা বেরিয়ে চলে যাবে, ফলে H2O এটা গিয়ে এখানে যুক্ত হবে এবং তৈরি হবে অ্যালকিন। আমরা নিরুদনে দেখেছি এবং এইভাবে বিক্রিয়াটা 3টা ধাপে ঘটে। এই ধাপগুলো স্পষ্ট করে দেখানোকে আমরা বিক্রিয়ার কৌশল বলি। ফলে নিরুদন বিক্রিয়ার নিরুদনের আমরা একটা কৌশল দেখলাম। প্রথম ধাপে প্রোটনেশন, দ্বিতীয় ধাপে কার্বোক্যাটায়ন গঠন ও জলের অণুর অপসারণ এবং তৃতীয় ধাপে প্রোটন অপসারণ। প্রথম ধাপে এখান থেকে হাইড্রোজেনের প্রোটনেশন ঘটলো এই জায়গাটাতে, দ্বিতীয় ধাপে জলের অণুর অপসারণ হলো এবং তৃতীয় ধাপে প্রোটনের অপসারণ ঘটলো।